সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাইয়ে। আমি নুজহাত-ই রহমান পুরো পর্ব জুড়ে আজকে আপনাদের সাথে আছি এবং আজকে আমাদের আলোচনার বিষয় মাদকাসক্তি ও মানসিক রোগের চিকিৎসায় মনোচিকিৎসকের ভূমিকা। তো এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা একজন মনোচিকিৎসককেই আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ রাহিনুল ইসলাম। তিনি রেসিডেন্ট সাইকিয়াট্রিস্ট হিসেবে আছেন সেন্ট্রাল ড্রাগ অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টার, ঢাকায়। স্বাগতম আপনাকে আমাদের স্টুডিওতে। অনেক অনেক ধন্যবাদ। তা আপনি তো সেন্ট্রাল ড্রাগ অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টারের সাথে আছেন, তো সেইখানে আমরা আজকে অ্যাডিকশন নিয়েই কথা বলতে চাইছি এবং তার সাথে আছে মানসিক রোগ। টাইটেলটাতে আছে মাদকাসক্তি ও মানসিক রোগের চিকিৎসা। তো এই দুটো বিষয় কি আসলে আলাদা, মাদকাসক্তি এবং মানসিক রোগ? এখান থেকে আপনার কাছ থেকে প্রশ্নটা শুরু করতে চাই। অনেক ধন্যবাদ। বিশেষত এটা একটা গোলমেলে প্রশ্ন, আমরা কিন্তু প্রায় দ্বিধার মধ্যে পড়ি এবং অনেকেই কিন্তু একটু কান পাতে শুনতে পাবেন যে এমনভাবে উপস্থাপন করা হয় যে মাদকাসক্তি বোধহয় কোনো রকম মানসিক রোগ না। এখানে একটা ভুল বোঝাবুঝি, একটা অবকাশ থেকেই যায়। মাদকাসক্তি তার আগের কথা হচ্ছে মাদক, যেটাকে আমরা ইংরেজিতে অনেক ক্ষেত্রে বলি সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্স। মানে হলো যে রাসায়নিকটা আমাদের মস্তিষ্কে যে কাজ করে এবং আমাদের চিন্তা, আমাদের আবেগ এবং আমাদের আচরণকে পরিবর্তন করে। তার মানে হলো আমাদের সামগ্রিকভাবে আমার যে আমিত্ব সেখানে কিন্তু হাত দেয় কিন্তু মাদক। খুবই একটু যদি সহজ যুক্তিতর্ক আমরা সাজাই তাহলে কিন্তু বুঝতে পারি যে এটা আসলে একটা মানসিক রোগের মধ্যেই পড়ছে। আরও যদি তার আগে একটু প্রশ্নটা তাহলে এনে নেই যে এই যে সাইকোঅ্যাক্টিভ ড্রাগ, ও যে আমাদের চিন্তার ভেতরে এবং আমার আমিত্বের মধ্যে যে হাত দিচ্ছে, তো সাধারণের প্রশ্নটা কিন্তু এটাই থাকে, তাহলে তো এটা না নিলেই আর অসুবিধা নেই। হ্যাঁ, এখানেও এটা খুবই একটা কমন জিজ্ঞাসা। জি, এটাকে এভাবে বলা যায়, জীবনে একবার কেউ যদি মাদক নেয় তাকে কিন্তু কখনো আমরা বলছি না তিনি মাদক ব্যবহার ব্যাধিতে আক্রান্ত। কিন্তু এখানে একটা অদ্ভুত একটা বৈশিষ্ট্য আছে, সব মাদকের আছে তা বলবো না, বেশিরভাগ মাদকের কিন্তু এটি আছে। কোনো কোনো মাদকের ক্ষেত্রে ধরা যাক 10 বার, 20 বার, 50 বার বা 100 বার নেওয়ার পর মানুষ তার নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে। তখন দেখা যাচ্ছে উনি দিনের বেশিরভাগ সময় বা সপ্তাহের বেশিরভাগ দিন বা মাসের বেশিরভাগ দিন বা বেশিরভাগ সপ্তাহ উনি মাদক নিয়ে চিন্তায় আচ্ছন্ন থাকছেন। মাদক নেওয়ার জন্য, মাদক নেওয়ার পর সেখান থেকে স্বাভাবিক হওয়ার জন্য তার জীবনের বেশিরভাগ সময়টা ব্যয় হয়ে যাচ্ছে। এই যে একটা আনকন্ট্রোল সিচুয়েশনটা যখন একজন মানুষ পৌঁছাচ্ছেন তখনই কিন্তু তাদেরকে আমরা রোগী বলছি। আচ্ছা, তার আগে কিন্তু আমরা তাদেরকে বলছি না যে ধরা যাক উনি 50 বছরের জীবনে 3 বার উনি কোনো একটা মাদক নিয়েছেন, তাকে কিন্তু আমরা কখনোই আমরা বলছি না তিনি মাদক ব্যবহার রোগে আক্রান্ত। তো এটাতে যখন সে নির্ভরশীল হচ্ছে তখনই আসলে আমরা তাকে, হ্যাঁ, নির্ভরশীলতাটা এটা মানসিক রোগ তখনই হচ্ছে, ঐচ্ছিক নয়, এটা কিন্তু আসলে বাধ্যতামূলক। ব্যক্তি যতই বলুক না কেন সবকিছু আমার কন্ট্রোলে আছে, কিন্তু দেখা যাচ্ছে উনি সেই মাদকটি ছাড়া জীবনযাপন করতে অক্ষম। একটু খুলে বলবেন? এটা এইভাবে বলা যেতে পারে যে একটু আগে তো বলছিলাম যে মাদক নেওয়ার জন্য উনি চিন্তা করতে থাকেন কখন উনি পাবেন, তারপর পাওয়ার পর সেটা কনজিউম করার পর সেখান থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে একটা সময় ব্যয় হচ্ছে। আর দেখা যাচ্ছে উনি ওনার যে অর্পিত দায়িত্ব, উনি যে পেশায় থাকুন না কেন, ছাত্র হোক, ব্যবসায়ী হোক বা চাকরিজীবী হোক, যাই হোক না কেন, পেশাগত কাজের ক্ষেত্রে উনি কথাগুলো রাখতে পারছেন না, ক্ষতি হচ্ছে এবং ক্ষতি হওয়া সত্ত্বেও উনি মাদক ব্যবহারটা অব্যাহত রেখে যাচ্ছেন। তেমনিভাবে পেশাগত পাশাপাশি সামাজিকভাবে উনি অনেক রকমভাবে দেখা যাচ্ছে উনি কি বলা যায় দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। আর এর পাশাপাশি আরেকটি বৈশিষ্ট্য আছে যার ভিত্তিতে আমরা বলি যে পরিমাণ মাদক উনি নিয়ে খুব মজা পেতেন, আস্তে আস্তে দেখা যাচ্ছে পরিমাণটা বাড়ছে, কিংবা ওই পরিমাণ মাদক নিয়েও দেখা যাচ্ছে ওনার মধ্যে একটা ভয়ঙ্কর পরিমাণে শারীরিক কষ্ট হচ্ছে। তার মানে হলো মজা পেতে কিংবা আরাম পেতে ওনাকে দিনকে দিন মাদকের পরিমাণ বাড়াতে হচ্ছে। এই সব কিছু বৈশিষ্ট্য যখন পূরণ করে তখনই শুধুমাত্র আমরা বলি যে উনি একটাই মানসিক রোগে ভুগছেন। তো এই যে নির্ভরতার কথা বলছেন, তার সাথে যেটা আসলো যে একটা আনন্দ দেয়, যে মজাটা পাওয়া যায়, এটা আসলে মানে একটা মজা পাওয়ার জন্য আসলে ব্যাপারটা কি? মজাটা পেতেই হয় কেন? এক্ষেত্রে অবশ্য দুটো বিষয় কিন্তু ঘটে, ব্যাপারটা কিন্তু একটু গোলমেলেও। কিন্তু এক্ষেত্রে যখন আমরা মজা পাওয়ার কথা বলছি সেটিকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই আমরা বলবো হচ্ছে পজিটিভ রিফোর্সমেন্ট বা ইতিবাচক পুনর্বলিয়ান, যে নামে ডাকি না কেন। শুরুর দিকে এটা কিন্তু থাকে, কিন্তু যখন উনি নির্ভরশীল হয়ে যাচ্ছেন যে এটি ছাড়া তার জীবনে চলছে না, মাদক যদি না নেন ওটা ভয়াবহ রকম উইথড্রল হচ্ছে, তখন কিন্তু আনন্দটা কিন্তু মুখ্য থাকছে না, তখন কিন্তু হয়ে যাচ্ছে হলো কষ্ট থেকে বাঁচা। ওই উইথড্রল থেকে বাঁচার জন্য তখন কিন্তু মাদক নিচ্ছেন।
কিন্তু সাধারণ দৃষ্টিকোণ থেকে আমজনতার দিক থেকে কিন্তু মানুষ কি দেখছেন, যে একজন মানুষ মাদক নিচ্ছেন, উনি মুখে মুখে বড় বড় কথাও বলছেন যে সবকিছু আমার কন্ট্রোলে আছে, কিন্তু তখন তার কিন্তু মাদক নেওয়ার প্রেশারটা ডিফারেন্ট। তখন কিন্তু উনি কষ্ট থেকে বাঁচার জন্য বা সমাজের কাছে নিজেকে স্বাভাবিক দেখানোর জন্য উনি মাদক নিচ্ছেন। সহজভাবে বলতে গেলে এটা দুদিকেই কাজ করে। প্রাথমিকভাবে এটা কাজ করে হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট হিসাবে, আবার যখন উনি একদম শতভাগ নির্ভরশীল হয়ে যাচ্ছেন তখন কিন্তু এটা কাজ করে কিন্তু আবার হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট হিসেবে। দুদিক থেকে আর কি বলা যায় এটি কাটে। ব্যক্তি ভিতরে ভিতরে কিন্তু অনেক রকম কষ্ট পান, কিন্তু মানুষ কিন্তু দেখে ব্যক্তি মাদক নিয়েই চলছে। তার মানে আপনার কথা থেকে এটা বোঝা গেল যে নির্ভরশীলতা মানে হচ্ছে যে সে যখন ড্রাগটা অনেক দিন ধরে নিতে থাকেন তখন ড্রাগের না নিলে তার কিছু রিয়াকশন হয়, যেটাকে বলছেন উইথড্রল। প্রতিক্রিয়া আমরা বলি যে এক ধরনের খুবই ফিক্সড ধরনের, পৃথিবী জুড়ে একই রকম। এবং এক্ষেত্রে কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বিষয় যে আমরা যতই আমরা দেখতে আলাদা হই না কেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবী জুড়ে উইথড্রল কিন্তু একই রকম। মাদকের ভিত্তিতে যদি আমরা বলি ওপিয়েট বলি বা আমরা স্টিমুলেন্ট বলি, অ্যালকোহল বলি, যাই বলি না কেন, এই প্রত্যেকটা মাদক নির্দিষ্ট যে উইথড্রল প্যাটার্নটা কিন্তু পৃথিবী জুড়ে একই রকম। আচ্ছা, তো সেই আমরা প্যাটার্নগুলো একটু জানতে চাই আপনার কাছে। তার আগে একটু যদি সাম আপ করি যে এই উইথড্রল যে হতে থাকে, উইথড্রলের যে পেইন, সেটা থেকে বাঁচবার জন্যই আসলে তাকে আবার ড্রাগটা নিতে হয় এবং এইভাবেই সে নির্ভরশীল হয়ে পড়ে। তবে একটু যোগ করতে চাই, পেইন মানে কিন্তু আক্ষরিক অর্থে ব্যথা না ধরে আর একটু বিস্তৃত অর্থে আমরা বুঝতে পারি। এই উইথড্রলটা একটু কিছু জানতে কিছু চাই ক্ষেত্রে কিন্তু আপনার সব কাছে। মাদকের উইথড্রলে কিন্তু পেইন হয় না। আচ্ছা, কি ধরনের উইথড্রল? যেমন ধরা যাক হচ্ছে ওপিয়েট গ্রুপ যেটি আছে, যেটিকে অনেকে নার্কোটিক্স নামে ডেকে থাকেন, এই গ্রুপে উইথড্রলে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ব্যথা হয়। আচ্ছা, আর এর বাইরে শারীরিক ব্যথাই হয়। আচ্ছা, আর এর পাশাপাশি কিন্তু কিছু কিছু মাদক আছে যেমন উইথড্রল হিসাবে তার ঘুম হয় না, বা উইথড্রল হিসাবে দেখা যাচ্ছে অস্থির লাগে, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু বা খুবই খারাপ লাগে, খুব ভয়ঙ্কর রকম পরিমাণে ভয় লাগে, বা কারো কারো ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু মাদক আছে মাদকের উইথড্রল হিসাবে মানুষের খিচুনিও হতে পারে, উইথড্রল হিসাবে প্যানিক অ্যাটাক হতে পারে। তো ব্যাপারটা কিন্তু আমি আবারও পুনরাবৃত্তি হচ্ছে, যদিও ব্যাপারটা গোলমেলে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাদক নেওয়ার কারণে প্যানিক অ্যাটাক যেমন হচ্ছে, আবার ওই মাদকটা নিলে প্যানিক অ্যাটাকটা কমে যাচ্ছে, আবার উল্টোটাও ঘটে যে মাদকটা বন্ধ করার পরও কিন্তু আবার প্যানিক অ্যাটাক ঘটছে। তবে একটা কথাই বলতে চাই, এটা কিন্তু মাদক ভেদে নির্দিষ্ট। তবে রিয়েল লাইফে আমাদের প্যাচ লেগে যায়, কারণ কেউ তো আসলে একটি মাদক খান না। বেশিরভাগ ক্ষেত্রে যারা নির্ভরশীল তারা কিন্তু খেয়াল করে দেখবেন যে একাধিক মাদক উনি নেন, মানে নিজে নিজেকে একটা টিউনিং করার মতন। কোনো একটা মাদক নিয়ে হয়তো বা হাই হলেন, কোনো একটা মাদক নিয়ে হয়তো দেখা যাচ্ছে উনি লো হচ্ছেন। তো উইথড্রলের লক্ষণগুলো ওই জন্য কিন্তু খুবই ওভারল্যাপিং ভাবে আসে। আরেকটা সম্পূরক প্রশ্ন মনে চলে আসলো আমার। আপনি যেমন বলছিলেন কথায় কথায় যে অনেকেই ভাবছে হ্যাঁ আমি নিচ্ছি মাদকটা নিয়ে, আমি থাকছি এবং আমি স্বাভাবিক জীবনযাপনই করছি। এই ব্যাপারটা আসলে কতটুকু স্বাভাবিক থাকে? আসলে কি ওনাদের জীবনযাপনটা একটা স্বাভাবিক অবস্থার ভেতর দিয়ে যায়? আসলে কোনটা স্বাভাবিক বা ইংরেজিতে বলতে গেলে হোয়াট ইজ নর্মাল, এটাকে সংজ্ঞায়িত করা কিন্তু সহজ না। কারণ দেখা যায় প্রত্যেক ব্যক্তিরই কিন্তু তার একটা ব্যক্তির নির্দিষ্ট একটা স্বাভাবিকের সংজ্ঞা আছে। তবে আমরা যখন চিকিৎসাগত দিক থেকে দেখব, আমরা কোনটাকে নর্মাল বলবো বা কোনটাকে আমরা অ্যাবনর্মাল বলবো, সেটি কিন্তু খেয়াল খুশি মতন করলে হবে না। আর আজকে প্রোগ্রামে একদম শুরুর দিকে বলছিলাম যে মাদক কিন্তু কাজ করে আমাদের হেড অফিসে, মানে যেখানে থেকে আমাদের আবেগ, আমাদের চিন্তা, আমাদের আচরণগুলো নিয়ন্ত্রিত হয়, বা ভাষাও যেখান থেকে নিয়ন্ত্রিত হয়। এখানকার যে একটা কেমিস্ট্রি, ব্রেনের মধ্যে যে একটা বিভিন্ন রকম যে রাসায়নিক গ্রহণ আছে, সেখানে কিন্তু একটা আগন্তুক হিসাবে চলে আসে কিন্তু হচ্ছে এই বিভিন্ন রকম মাদক গ্রহণ চলে আসে। তো খুবই স্বাভাবিক। তার পয়েন্ট অফ ভিউ থেকে যে মস্তিষ্কটা সিদ্ধান্ত নিচ্ছে বা সারাংশ টানছে যে আমি স্বাভাবিক আছি, সেটা কিন্তু আসলে অবশ্যই কি বলা যায় বিভ্রান্তিপূর্ণ হওয়ারই কথা। কারণ তার মস্তিষ্কে ওই মুহূর্তে অতিরিক্ত বেশ কিছু কেমিক্যাল আছে। ওনার যে স্বাভাবিকের সংজ্ঞা, এটি কিন্তু বলা যায় মাস পিপল বা আমজনতার স্বাভাবিকের সংজ্ঞার সাথে কিন্তু না মিলারই কথা বেশিরভাগ ক্ষেত্রে। তবে যদি বলি একদম শুরুর দিকে জীবনে প্রথম কেবল মাদক নেওয়া শুরু করছেন, তখন কিন্তু ব্যক্তি কিন্তু তার মাদকজনিত যে তাড়নাগুলো উনি অনুভব করেন বুদ্ধি দিয়ে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ করতে পারেন। আচ্ছা, এবং এটি কিন্তু ক্ষমতা নির্বিশেষে ভিন্ন হয়। কেউ হয়তো বা 1 বছর পারেন, কেউ হয়তো বা 2 বছর পারেন। আচ্ছা, কিন্তু নির্মম সত্য হলো কেউ 1 বছর, 2 বছর, 3 বছর বা 4 বছর পরে নিশ্চিতভাবে নিয়ন্ত্রণ হারান যদি তিনি অব্যাহত রাখেন। এবং এটা খুবই মনোযোগ দিয়ে আমাদের মনে রাখতে হবে যে যেটাকে তিনি স্বাভাবিক বলছেন সেটা আসলে সাধারণের স্বাভাবিকের থেকে আলাদাই হবে, কারণ
তিনি একটি ড্রাগ নিয়ন্ত্রিত মস্তিষ্ক থেকে এই কথাগুলো বলছেন। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে এলো, আবার আরো কথা হবে বিরতির পর। দর্শক সঙ্গেই থাকুন, আর ফিরে আরো কথা হচ্ছে। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে ডাক্তার মোহাম্মদ রাহিনুল ইসলামের সাথে মাদকাসক্তি ও মানসিক রোগের চিকিৎসায় মনোচিকিৎসকের ভূমিকা এই বিষয়ের উপর। ডক্টর, আমরা যে আলোচনায় ছিলাম সেখান থেকে যদি একটু অগ্রসর হয়ে এই প্রশ্নটা এলো মাথায় যে আমাদের দুটো টার্ম আছে আজকে, মাদকাসক্তি এবং মানসিক রোগ। এবং আমরা আগের অংশটায় আলোচনা করেছি যে মাদকাসক্তিটা কি আসলে মানসিক রোগ কিনা। তো এটা আসলে কোনটা আগে আসে বলে আপনার মনে হয়? মানসিক রোগ আগে আসে বলে মাদকাসক্তি আসে, নাকি মাদকাসক্তি আসে বলে মানসিক রোগ হয়? প্রশ্নটা কিন্তু আসলে একটু বেশ প্যাচ লাগানো আর কি। তবে আজকে যে আমাদের যে টপিকটা দেখছি, এইটিকে আমি বলবো আরো বেশি বিজ্ঞানসম্মত হতে পারতো যদি আমরা অন্যান্য শব্দটা যোগ করতাম, যে মাদকাসক্তি এবং অন্যান্য মানসিক রোগ। ওকে, এই ধরনের বাক্যের একটা সমস্যা হলো এই, কেউ কেউ ভুল বুঝতে পারেন মাদকাসক্তি বোধহয় কোনো মানসিক রোগ নয়, কারণ নিজে কিন্তু এটি একটি মানসিক রোগ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী মানসিক রোগ। এখানে ধরা যাক আমাদের দেশে যদি বেশিরভাগ মানুষের যদি মনে করেন বা বিশ্বাস করেন এটি কোনো রোগ নয়, এটি কিন্তু আসলে সায়েন্টিফিক্যালি কোনো যায় আসে না। এটার বাস্তবতা হচ্ছে এটি একটি মানসিক রোগ। একটা ক্রিটিক্যাল কোশ্চেন, কোনটা আগে এসছে এটা বলা কিন্তু অত্যন্ত মুশকিল, কারণ আমরা কিন্তু আসলে চিহ্নিত করতে অক্ষম। যেমন ধরা যাক আজকে আমরা যে তারিখে রেকর্ডিং করছি, কে কিন্তু ঘোষণা দিতে পারবেন না যে আজকে এই তারিখে এই দিনে এতটা থেকে আমি ডিপ্রেসড হলাম। এভাবে কিন্তু চিহ্নিত করা কিন্তু আসলে যায় না, কারণ এটা একটা প্রসেস। তবে ঠিক এক্ষেত্রে অনেক রকম বাস্তবসম্মত তথ্য আছে যে সমস্ত বিশ্লেষণ করে আমরা দেখতে পাই। যেমন ধরা যাক যারা মাদক নিচ্ছেন তাদের একটা অংশ কিন্তু দেখা যাচ্ছে স্কুলে থাকা অবস্থা থেকে তাদের আচরণগত লক্ষণ শুরু হয়। তারা স্কুল পালাচ্ছেন, বা ধরা যাচ্ছে অনুমতি না নিয়ে বাড়ির বাইরে রাত কাটাচ্ছেন, 2 রাত বা 3 রাত, বাসা থেকে জিনিসপত্রগুলো চুরি করছেন বা বিক্রি করে দিচ্ছেন, পানির মতন করে মিথ্যা কথা বলছেন, অর্থনৈতিক লাভের জন্য বিভিন্ন রকম প্রতারণা করছেন, আগ্রাসী আচরণ করছেন, নিজের থেকে মারামারি শুরু করছেন, বুলি করছেন, বাইরে কোথাও আগুন লাগিয়ে দিচ্ছেন, পশু পাখি জীবজন্তুকে কষ্ট দিচ্ছেন। এই আচরণটা কিন্তু দেখা যাচ্ছে শৈশব থেকে শুরু হয়েছে, কিন্তু তখনই কিন্তু মাদক আসেনি। দেখা গেল তার বয়স যখন 14 হলো 15 হলো তখন, বা তার আগে থেকে হয়তো বা ক্লাস 7-এ উনি প্রথম সিগারেট নিলেন, তারপরে বছর গাঁজা নিলেন, আস্তে 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 দেখা গেল উনি একেবারে যাকে বলে হ্যাবিচুয়াল ইউজার, সপ্তাহের প্রায় 3 দিনের বেশি উনি বিভিন্ন রকম মাদক নিচ্ছেন। তাহলে বলাটা মুশকিল হয়ে যাচ্ছে না কোনটা আগে এলো। আবার অন্যভাবে কিন্তু বলা যেতে পারে আরো বেশ কিছু মানসিক রোগ আছে যেটা মনে হয়তো বা নাম জানি, তবে আমরা গল্প অর্থে না, বা আমরা লৌকিক যোগাযোগ অর্থে শব্দটা ব্যবহার করব না, ডিপ্রেশন শব্দটার কথা বলছি। ডিপ্রেশনের ধারাবাহিকতা হিসেবেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজেকে ঠিক রাখার জন্য উনি মাদক নিচ্ছেন, বা ধরা যায় যদি তার ব্যক্তিগত সমস্যা থেকে থাকে, উনি কষ্ট সামলাতে পারেন না, কোনো ব্যাপারে যদি কষ্ট পেলে উনি হাত কেটে নিজের কষ্টটা কমান, তা সেক্ষেত্রে কিন্তু আমার সেই যে মূল যে ব্যক্তিত্বের সমস্যাটা সেটাতে আমাদের হাত দিতে হবে। তবে এটা আমাদের চিকিৎসার জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে এটা আমাদের মনে হয় খুবই টেকনিক্যাল ভাবে দেখাই ভালো, কোনটা আগে এলো কোনটা পরে এলো, এতে তো আসলে আমাদের রিয়েল লাইফে খুব একটা লাভ ক্ষতিতে কাজে আসছে না। কিন্তু পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালিস্টিক, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। কারো ক্ষেত্রে আগে আসে মানসিক রোগ, কারো ক্ষেত্রে মানে আমি বলবো যে ব্যক্তি বিশেষে এটা পরিবর্তনশীল, এবং যে ব্যক্তিকে মূল্যায়ন করা হচ্ছে, চিকিৎসা করা হচ্ছে, তার বাস্তবতাটা আমাদেরকে তার মতন করে আমাদেরকে বের করে আনতে হবে। একটু দু একটা উদাহরণ কি দেওয়া যায় আমাদেরকে? এক্সাম্পল থাকলে অনেক সময় বুঝতে সুবিধা হয় যে কিভাবে আসলে কারো ক্ষেত্রে এসেছে। যেমন ধরা যাক যদি আমরা এভাবে দেখি, কেউ একজন তার বয়স যখন ছিল ক্লাস 7-এ পড়তেন বা 8-এ পড়তেন, তখন দেখা যাচ্ছে স্কুলে মাঝে মধ্যে বুলিড হতেন, এবং এর পাশাপাশি হচ্ছে ওনার বেশ কিছু অ্যাফেয়ার নিয়ে সমস্যা চলছিল, টিনেজ অ্যাফেয়ারে যেমন হয় আর। তো ওই সময় থেকে প্রথম উনি হাত কাটেন, সাধারণত ডান হাতি হলে বাঁ হাতে কাটছেন। তো তখন কিন্তু কোনো মাদক টাদক নিচ্ছেন না কিন্তু। তো এইভাবে গেল আরো ধরা যাক 2 বছর 3 বছর গেল, আরো বেশ কিছু দ্বন্দ্ব এলো, পরীক্ষা টরীক্ষা এলো, ভালো হলো খারাপ হলো। তারপর দেখা গেল হচ্ছে যখন ইন্টারমিডিয়েট পাশ করে কলেজে গেলেন, তখন বন্ধুরা কেউ অফার করলো গাঁজা, বা কেউ বললো যেটা খেলে তুমি শান্তি পাবে। বা এর পাশাপাশি আরেকটা খুব কমন দেখা যায় অবশ্য, হাত কাটার সাথে অবশ্য গাঁজার থেকে বেশি থাকে হলো ঘুমের ওষুধ। কোনো না কোনোভাবে দেখা গেল বাসার মধ্যে কোনো দাদি নানি বা কেউ ঘুমের ওষুধ খান। আমাদের বয়োজ্যেষ্ঠ অনেকে কিন্তু
নিজের অজান্তেই তারা কিন্তু মাদকের প্রতি নির্ভরশীল, থাকে। বিশেষত ঘুমের ওষুধের ক্ষেত্রে। দেখা গেল হাতের কাছে এক গাদা ঘুমের ওষুধ ছড়ানো থাকে পুরো বাসা জুড়ে, কিংবা আমাদের দেশে তো আবার প্রেসক্রিপশন ছাড়াই সব রকম ওষুধ দোকানে কিনতে পাওয়া যায়। উনি কিনে আনলেন, অথবা দেখা গেল উনি 20টা বা 30টা ঘুমের ওষুধ খেলেন হাত কাটার বদলে। এভাবে দেখা গেল উনি আবার ঘুমের ওষুধে উনি আসক্ত হয়ে গেলেন। তো এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে তার যে একটা শৈশবের এক ধরনের নির্যাতন, একটা বুলিং, আর অন্যান্য বিষয়ে যে চাপ সামলানো অদক্ষতা বলি, পারিবারিক সাপোর্টের সমস্যা বলি, তার একটা ফলাফল হিসাবে এবং কোনো রকম চিকিৎসা না করার ফলাফল হিসাবে কিন্তু পরে কিন্তু মাদকটা এসছে। তো আমরা যখন আজকের প্রেক্ষাপটে তার চিকিৎসা করতে যাব, আমরা বর্তমানে উইথড্রয়াল মাদক না দিলে তার যে কষ্টটা হয়, সবার আগে তো আমরা সেটা সামলাবো। হয়তো উনি কোনো আগ্রাসী আচরণ করছেন, বাড়িতে ভাঙচুর করছেন, নিজেকে আঘাত করছেন, গালিগালাজ করছেন, আমরা তো সবার আগে স্থির করব। আমরা স্থির করার পরে আমরা যাব কিন্তু মূল কাজে, যে তার যে ব্যক্তিত্বের যে সমস্যাটা হয়েছে, এই জায়গায় তাকে আমরা বৈজ্ঞানিকভাবে কিভাবে হেল্প করতে পারি, সহজভাবে আর কি। আই হ্যাভ টাইম বেস্ট টু কমিউনিকেট। এবার যদি একটু আমরা সিম্পটমের দিকে আসি, যে একজন মাদকাসক্ত ব্যক্তি কি দেখলে আমরা বুঝবো যে আসলে তার ভিতরে কোনো আসক্তি আছে? কোনো কি সিম্পটম আছে ফিজিক্যাল বা বিহেভিয়ারাল? ফিজিক্যাল মানে শারীরিক, বা বিহেভিয়ার মানে আচরণগত। এই কথাগুলো কিন্তু বলার সুবিধা অসুবিধা দুটোই আছে। আমাদের মধ্যে আবার মাঝে মধ্যে অতিরিক্ত ডায়াগনোসিস করার প্রবণতা চলে আসে, মানে যার পছন্দ হচ্ছে না তাকে কিন্তু আমরা একটা আবার ডায়াগনোসিসের তকমা দিয়ে দিতে পারি। মোটা দাগে এভাবে বলা যেতে পারে যে একজন মানুষের যে রুটিন, আমি যাকে চিনি, আমি তো তাকে চিনি মানে কি তার রুটিন আমি জানি, যে উনি কখন ঘুম থেকে উঠেন, কখন খান, পড়াশোনা বা পেশাগত কাজে কেমন, কার সাথে উনি মেশেন, অবসর বিনোদনের ক্ষেত্রে উনি কি ধরনের কৌশল অবলম্বন করেন, এটা সবই তো আমার জানা। প্রথমত যেটা ঘটে হলো তাদের যে একটা প্যাটার্ন, যে একটা সুস্থ যে প্যাটার্নটা ছিল সেখান থেকে সরে যাওয়া। আর এক নম্বর ফ্যাক্টর যদি আমি বলি সবার আগে, একটা হতে পারে ঘুম। আচ্ছা, ঘুম হয় বাড়বে না হয় কমবে। মানে ঘুম এমন একটা ব্যাপার যেটি কিন্তু আসলে স্বাভাবিক থাকার কোনো কারণ নাই। এবং শুধুমাত্র মাদক বলবো না, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আমাদের ডিজিটাল ডিভাইসগুলো কিন্তু আরেকটি মাদক। এটাকে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা ভুল বুঝছি। আমরা কিন্তু এটাও কিন্তু মাদকের মতন ব্রেনে একই জায়গা টার্গেট করেই কিন্তু কাজ করে। আচ্ছা, তো এই বিষয়গুলোর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে ডিভাইস বেশি ব্যবহার করলে তো আমাদের ঘুম বাড়ার কোনো কারণ নেই, ঘুম কমে যাবে। আবার কিছু কিছু মাদক আছে ঘুম বাড়িয়ে দেবে। বা ধরা যাক বন্ধু বান্ধবের ক্ষেত্রে একটা হঠাৎ করে পরিবর্তন, যাদের সাথে ছোটবেলা থেকে মিশে এসছে, আমি যদি কিশোরদের কথা বলে থাকি, দেখা যাচ্ছে বন্ধুদের সাথে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেল। বা ধরা যাক হচ্ছে যে তার কাপড় চোপড়গুলো আগের মতন আর কি বলা যায় ঠিকঠাকভাবে থাকছে না, দরজা বন্ধ করার প্রবণতা দেখা দিতে পারে। তবে এক্ষেত্রে একটু সাবধান থাকার দরকার আছে। কিশোর বা কিশোরী বয়সে কিন্তু ব্যক্তিত্বের একটা পরিবর্তন হয়, তার নিজে একটা জগৎ তৈরি হতে থাকে। তো এই সময় কিন্তু তারা কিন্তু প্রাকৃতিকভাবে কিন্তু দরজা লাগায়। তবে সেটি আসলে মাদকের জন্য লাগাচ্ছে নাকি তার প্রাকৃতিক বিকাশের জন্য সে লাগাচ্ছে, এটা কিন্তু আমাদের আলাদা করার প্রয়োজন। তারপর ধরা যায় একটা খাওয়া দাওয়ার একটা বড় ধরনের পরিবর্তন যদি হয়, যে হয় বেশি খাচ্ছে বা কম খাচ্ছে। শারীরিক ক্ষেত্রে যদি নির্দিষ্ট করে বলি, ওজনে যদি বড় ধরনের একটা পরিবর্তন হয়, যেমন ধরা যায় ইয়াবা বা এই ধরনের মাদকগুলো নিলে কিন্তু ওজনে একটা পরিবর্তন হওয়ার কথা। আর এর পাশাপাশি তো চোখ লাল হলো তো হতেই পারে। তবে আবার এটাও ঠিক, চোখ লাল হলে যদি আমরা আবার ধরে না নিই যে আমার সন্তান বা আমার আপন কেউ গাজে নিয়েছে, কারণ চোখ লাল হওয়ার তো আসলে অন্যান্য আরো অনেক কারণ থাকতে পারে। আরেকটি বিষয় একটু চোখ মেলে তাকালে খুঁজে পাওয়া যেতে পারে, যে ঘর পরিষ্কার করার সময় যদি আমরা দেখি যে ঘরের মধ্যে কোনো ধরনের রাংতা বা ধরা যাক হচ্ছে কোনো ধরনের পোড়া টাকা বা দেশালাইয়ের কাঠি এসব যদি আমরা পাই, তবে এই কথাটা বলে রাখার প্রয়োজন, ধরা যাক হচ্ছে আমরা যেমন কম বেশি স্মার্ট, যারা নেয় তারাও তো স্মার্ট, তারাও তো নিশ্চয়ই গোপন করার জন্য সবকিছুই চেষ্টা করবেন। তবে আমি প্রথম যে কথাটা বলে আর কি এই অংশটুকু শেষ করতে চাই, অনেক কিছু তো আমরা দেখেই বুঝি যে তার সমস্যা আছে। হাতে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, আমরা তো বুঝবো যে হ্যাঁ আমার হাতে এই জায়গায় রক্তপাত হচ্ছে বা ভেঙে গেছে বা ব্যথা হচ্ছে, কিন্তু হাতের কোন জায়গায় ভেঙেছে, কতটুকু ক্ষতি হয়েছে, তার গভীরতা কি, এর মূল কারণ কি, এই চিকিৎসার ভবিষ্যৎটা কি, এটি নির্ণয় করার জন্য কিন্তু আমাদের চিকিৎসক লাগবে। আমরা অবশ্যই বুদ্ধি দিয়ে বুঝতে পারবো সামথিং রং, তবে এটি কি বৈজ্ঞানিকভাবে যদি আমরা প্রকাশিত করতে চাই, চিকিৎসা আনতে চাই, তখন কিন্তু আমাদের পেশাদারদের লাগবে। আচ্ছা,
তার মানে যদি তেমন কোনো কিছু নজরে আসেই তাহলে যেন চিকিৎসকের শরণাপন্ন আমরা ওপেন হওয়া থাকবো, হয়। আগে থেকে আমরা লেবেল দিয়ে দেবো না। হ্যাঁ। কারণ আমরা যদি বিশেষত কিশোরীদেরকে লেবেল দিয়ে দেই, এটা কিন্তু তাদের কিন্তু কি বলা তাদের যায় সেলফ বিকাশের জন্য এস্টিমটা ভীষণ ভেঙে ক্ষতিকর দেয়। সেটা। হ্যাঁ, কারণ কৈশোরে একবার দুবার মাদক নিলে তাকে কিন্তু আমরা আসলে বলবো না যে এই শিশুটি বা Addicted. কিশোরটি মাদকাসক্ত, তা কিন্তু আমরা বলবো না। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ। আরেকটা বিরতির সময় হয়ে এলো। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নেব, সঙ্গেই থাকবেন আশা করি। বিরতির পরে আবার ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে মাদকাসক্তি ও মানসিক রোগের চিকিৎসায় মনোচিকিৎসকের ভূমিকা নিয়ে ডাক্তার মোহাম্মদ রাহিনুল ইসলামের সাথে। এই পর্যায়ে আমি যেটা জানতে চাই সেটি হচ্ছে এই যে আমরা যেখানটাতে থামলাম যে কোনো চিকিৎসকের শরণাপন্ন হওয়ার দরকার আছে, যে কোনো কিছুই যদি আমরা দেখতে পাই যে স্বাভাবিকের তুলনায় ব্যত্যয় ঘটেছে আমার সাথের যে মানুষটি থাকছেন তার ক্ষেত্রে, তো তাকে আমরা কোনো প্রফেশনালের কাছে নিয়ে যেতে চাই। এই জায়গাটিতে খুব রেজিস্ট্যান্স কাজ করে, সেটা আমরা দেখি সমাজে। যারা অভিভাবকরা নিয়ে যেতে চান তাদের যেমন খুব তারাও বাধা ফিল করেন ভেতর থেকে, যাকে নিয়ে যেতে চান তিনিও আসলে কোঅপারেট করতে চান না। এই জায়গাটি সম্পর্কে যদি একটু বলেন। এই জায়গার ক্ষেত্রে আমি সবার আগে একটি পিরামিডের কথা বলতে চাই। জি। পিরামিড বা কি ত্রিভুজ, হ্যাঁ, ত্রিভুজের শীর্ষ যেটা আছে সেটি কিন্তু সবসময় কিন্তু একটু সরু, এখানকার আয়তন কিন্তু কম তার নিচের দিক থেকে। দুর্ভাগ্যক্রমে আমরা যখন যাদেরকে নিয়ে বেশি বেশি করে কথা বলি, তারা কিন্তু এই পিরামিডের শীর্ষে অবস্থান করেন, মানে হলো গুরুতর মাত্রার মাদকাসক্ত রোগী, যাদের রোগের মাত্রাটা সব থেকে তীব্র। তবে এই যে তীব্র মাত্রা যে একজন মানুষ এসছেন, এটিতে একদিন উনি আসেননি, এখানে আসতে তার সময় লেগেছে 1 বছর 2 বছর, কারো কারো ক্ষেত্রে 5 অথবা 10 বছরও লাগতে পারে। আমাদের সমস্যা হলো এই, আমরা কিন্তু প্রাথমিকভাবে আমরা কিন্তু নির্ণয় করতে পারছি না। আর প্রত্যেক রোগেরই কিন্তু বিভিন্ন পর্যায়ে থাকে। ধরা যাক হচ্ছে আমরা যদি বলি মৃদু, মাঝারি এবং তীব্র। আচ্ছা। তো মৃদু পর্যায়ের ক্ষেত্রে কিন্তু এই ধরনের আর্গুমেন্টটা কমই আসার কথা, কারণ তখনও কিন্তু যেহেতু সে কি বলা যায় শতভাগ অভ্যস্ত হয়ে যায়নি এবং তার ইতিবাচক অনেকগুলো বৈশিষ্ট্য তখনও তার মধ্যে ভালোভাবে কাজ করছে, তখন কিন্তু আমরা অফার দিলে অনেক কিছু সহজে হতে পারে। গুরুতর মাত্রা যখন একজন রোগী চলে যাবেন, রোগের অংশ হিসেবে কিন্তু তিনি বলবেন যে আমার কোনো সমস্যা নেই। আমরা কিন্তু আবার শুধু তাদেরকে নিয়ে কথা বলছি, সব বন্দরের রোগী কিন্তু এই কথা বলবেন না। আমরা কিন্তু আবার মনে করছি বোধহয় সবাই বোধহয় এইভাবে কথা বলেন। আচ্ছা। আগের ক্ষেত্রে কিন্তু তারা বুঝবেন যে আমার সমস্যাটা হচ্ছে, আমার মনে কিছু একটা করা দরকার, আমরা তো ওই পর্যায়ে তার সাথে কথা বলছি না। আর একদম যখন গুরুতর মতো যখন চলে যাচ্ছেন, তিনি তখন আচরণের নিয়ন্ত্রণ হারিয়েছেন, পেশাগত জীবনে উনি একদম ধ্বংস হয়ে গেছেন। ধরা যাক ওনার ঘুম, খাওয়া, জীবনযাপন কোনো কিছুর ঠিক ঠিকানা নেই। দিনের মধ্যে হয়তো অনেক কয়েকবার মাদক নিচ্ছেন, বাড়িতে বা বাইরে ভায়োলেন্স করছেন। উনি নিজের জন্য ঝুঁকি তৈরি করেছেন বা ঝুঁকিপূর্ণ, উনি পরের জন্য ঝুঁকিপূর্ণ। এটি হচ্ছে সেই অবস্থান যখন আমরা বাংলাদেশের মেন্টাল হেলথ অ্যাক্ট, মানসিক স্বাস্থ্য আইন 2018 অনুসারে তাকে ইচ্ছার বিরুদ্ধে ভর্তি করাটা আইনসম্মত এবং প্রয়োজনীয়। চিকিৎসাটা কিন্তু তখন সেখান থেকে শুরু হবে। এবং আমরা আশা করছি না যে এরকম গুরুতর মাত্রার রোগী যিনি হয়তো বা দিনে 4 বার 5 বার করে মাদক নিচ্ছেন, তিনি প্রাকৃতিকভাবে বুঝে যাবেন আমার সমস্যা আছে, আমাকে ভর্তি হতে হবে। এক্ষেত্রে কিন্তু আসলে সিদ্ধান্ত নিতে হবে তার আপনজনদেরকেই, এবং আইনে সেটা বলা আছে। আর এর পাশাপাশি যদি আমি বলি মধ্যম মাত্রা যারা আছেন, তারাও কিন্তু দেখা যাবে একটু ভয় পান, কারণ আমাদের দেশে কিন্তু বিশেষত সাইকিয়াট্রিস্টদের ব্যাপারে আমাদের সমাজে বা এক ধরনের নেতিবাচক একটা চিন্তা প্রভাব আছে, যে আমরা মনে করি আমি কি উন্মাদ যে আমি যাব। অনেকে অসামিত বোধ করেন বা অনেকে মনে করেন যে এটা কোনো কাজে লাগবে না, এরকম ইত্যাদি ইত্যাদি। তবে এটা একটি তর্কের ব্যাপার। এক্ষেত্রে আমি যারা গার্জিয়ান, যারা এই অনুষ্ঠানটা আজকে দেখবেন বা ভবিষ্যতে দেখবেন, আপনারা একটা সময় বেছে নিতে পারেন কখন আপনি রোগীর সাথে কমিউনিকেট করবেন। এক্ষেত্রে একটি পরামর্শ হলো, তার মানে এটি না যে আমি তাকে উৎসাহ দিচ্ছি। সাধারণত কিন্তু রোগী যখন মাদকটা নিয়ে ফেলার কিন্তু পরের আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা কিন্তু তিনি খুব শরীফ মেজাজে থাকেন। ওই সময় তার তো কোনো টেনশন নাই, তার তো উইথড্রলের কষ্টও তার নাই, বা ইমিডিয়েটলি তাকে আরেকটা ডোজের জন্য তাকে কোনো রকম পরিকল্পনা করতে হচ্ছে না, বা আমাকে একটা চুরি করতে হবে বা টাকা ধার করতে হবে, ওই টেনশনটা তো এই মুহূর্তে তার নাই। যে সময়টাতে উনি, আপনাদের তো ধারণা হয়েই যায় যে উনি কোন সময় মাদকটা নিয়েছেন,
তখন দেখবেন যে উনি খুব অনুতপ্ত, বা ওই সময়টাতে দেখবেন যে খুবই কি বলা যায় উনি কথা বলতে আগ্রহী, আচ্ছা। বা ওই সময় কিন্তু বলবেন যে আমার তো চিকিৎসা করা দরকার। এই সময়টা বেছে নেওয়া, অনেক ক্ষেত্রে মা বাবারা বা আপনজনেরা করেন কি ওই সময়টা তাকে গালিগালাজ করার জন্য ব্যবহার করেন, কারণ তখন তো সে লো মুডে আছে, তখন তো সে আছে হচ্ছে যেটা যে সে তখন তো বুঝতে পারছে যে আমি বেশ কিছু জিনিসপত্র ঠিক নেই আমার। তো ওই সময়টাকে আমরা রাগারাগির বদলে ওই সময়টা আমরা যোগাযোগের জন্য ব্যবহার করতে পারি, যে আমি আমার মতন করে তো অবশ্যই তোমাকে আমি ভালোবাসি, যে সম্পর্ক যার যেটা আছে, আমি খুব খুশি হব বা আমার কাছে ভালো লাগবে যদি আমরা সবাই মিলে যদি আমরা যাই। আমি চাই বা আমরা চাই তুমি সুস্থ জীবনে ফেরো। আমি একটু উদাহরণ হিসেবে বললাম, জি জি জি। আপনার যার যার আর কি সম্পর্ক, ভাষা, রুচি অনুযায়ী আপনাদের মতন করে যোগাযোগটা করবেন। হ্যাঁ, মানে আমরা অবশ্যই সাজেস্ট করব যে কিভাবে কমিউনিকেট করতে হবে, কারণ অভিভাবকদের কাছ থেকে এই কমিউনিকেশনের স্টাইলটাই অনেক বেশি গোলাটে থাকে, ওনারা বুঝতে পারেন না যে কিভাবে আমি এই কথাটা পারবো তার কাছে। এবং এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা অনেক ক্ষেত্রে আশা করি কি বা সুস্থ মানুষজনের সাথে মিলিয়ে ফেলি অনেক কিছু। একজন সুস্থ মানুষ যিনি কোনো মাদক নিচ্ছেন না, তাকে আপনি যে বিষয়টা হয়তো বা একবার বলে বুঝাতে পারবেন বা আমরা একবার বলে বুঝাতে পারবো, এই ধরনের রোগীর ক্ষেত্রে হয়তো আমাদের বলতে হবে 10 বার। আচ্ছা। আর এই কথাগুলোর মধ্যে কিন্তু আমাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের দৃঢ় হওয়া দরকার আছে, যে আমরা যদি সবসময় ক্ষেত্রে অতিরিক্ত প্যাসিভ থাকি, যে মানে খুবই অসহায়ত্ব অতিরিক্ত প্রকাশ করি, বরং তাদেরকে আমরা অপশন দিতে পারি যে আমি খুব খুশি হব তুমি যদি স্বেচ্ছা চিকিৎসাটা শুরু করো, তুমি যদি এই ধরনের চিকিৎসা না নিয়ে যদি মাদক নেওয়াটা অব্যাহত রাখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইচ্ছের বিরুদ্ধে ভর্তির সিদ্ধান্তে যেতে হবে। এবং এই ক্ষেত্রে একটি কথা না বলেই পারছি না, আমাদের অভিভাবকদের মধ্যে আমি একটি সমস্যা প্রায় দেখি যে নিজেরা অনেক ক্ষেত্রে ভুলভাবে যোগাযোগ করেন এবং রোগীকে অবশ্যই ভয় পান, বাস্তবসম্মত কারণও আছে। ভয়ের চোটে অবস্থাটা এমন হয়ে দাঁড়ায় যে এই কথা তো পরের কথা, ওনারা সামনাসামনি হতে চান না, এবং অনেক ক্ষেত্রে পরিকল্পনা করেন যে অন্য কথা বলে কোনো একটা হয়তো বা মোটরসাইকেল কেনার ব্যাপারে রাজি হয়ে যে তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন, তারপর ওনাকে রেখে হাওয়া হয়ে যান। তা আমি বলবো এটি সাময়িকভাবে খুবই মনে হতে পারে খুব বুদ্ধিমত্তার কাজ করে ফেলেছেন উনি, কিন্তু দীর্ঘমেয়াদে এটি একটি ভয়ঙ্কর ক্ষতি উনি করেন। ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে রোগীর সামনে উনি একটা নেগেটিভ রোল মডেল উপস্থাপন করেন যে একটি মিথ্যা কৌশলের মাধ্যমে। এটা খুবই পেইনফুল, অবশ্যই বিপজ্জনক, তবু আমাদের চোখে চোখ রেখে কথাটা বলতে হবে। এই প্রবলেমটাতে কিন্তু রোগীরা ভীষণ ভোগেন, মানে এই যে তাকে মিথ্যে কথা বলে আনা হচ্ছে এবং তারপরে যে তাকে ভর্তি করে ফেলা হলো তার ইচ্ছেরই বিরুদ্ধে, একেবারেই সে একেবারে কিছুই জানে না, আউট অফ দ্য ব্লু সে হসপিটালাইজ হয়ে গেল, এটা নিয়ে কিন্তু তার সাথে প্রলং টাইম কাজ করতে হয় থেরাপি সেশনে। তার ভেতরে খুব একটা বিট্রিয়াল বোধ তৈরি হয় যে আমার বাবা এটা আমার আসলে মা আমাকে এভাবে রেখে চলে গেল। আমাদের এখানটা স্ববিরোধিতা দেখতে পাই। আমাদের অভিভাবকদের কিন্তু খুবই অনেক ক্ষেত্রে আমি বলবো অবস্থা প্রত্যাশা থাকে যে 5 বছর 10 বছরের সমস্যাটা ওনারা সমাধান চান 3 মাসে, 1 মাসে, কখনো কখনো 1 সপ্তাহে। 1 সপ্তাহের মধ্যে আশা করেন যে ও কি সবকিছু বুঝছে কিনা, সবকিছু স্বীকার করছেন কিনা, এমনভাবে আমাদের অভিভাবকরা অনেকে বলেন যে উনি বোধহয় রোগী বলতে হচ্ছে আমাদের আসামি, তার কাছ থেকে আমরা স্বীকারোক্তি আদায় করতে বসেছি। এটি একটি যোগাযোগের একটি বড় একটি বাধা আমি দেখি। আর আরেকটা অদ্ভুত বাধা হলো উনি আশা করছেন রোগীর কাছ থেকে সৎ কমিউনিকেশন, যে রোগী আমাদের সাথে সত্য কথা বলুক, কিন্তু উনি চিকিৎসা শুরু করছেন মিথ্যা দিয়ে। মানে গাছের গোড়াটা কেটে দিয়ে উনি খুব আশা করছেন যে কি বলা যায় আমার সন্তানটা বোধহয় সুস্থ জীবনযাপন করবে, কারণ উনি ওই ব্যথাটা দিতে চাচ্ছেন না। বাসা থেকে তাকে জোর করে ধরে আনা হলে আমার সামাজিক সম্মানটা চলে যাবে। আমাদের কিন্তু একটা এই ধরনের বাস্তবসম্মত ভয় আছে, বা একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, বা একটা ব্যাপারও কিন্তু আছে, রোগীরা কিন্তু আবার হুমকি দেয় ইচ্ছার বিরুদ্ধে ভর্তি করলে আমি আত্মহত্যা করব বা ফিরে এসে আমি দেখে নেব, এই ধরনের কিন্তু বাস্তবসম্মত ব্যাপার স্যাপার আছে। তবে অভিভাবকদেরকে জানাতে চাই আমাদের গবেষণা বলবো শুধু নয়, বাইরে যে একদম আমেরিকার বলি ইউকের গবেষণা বলে হলো ইচ্ছার বিরুদ্ধে ভর্তি এবং স্বেচ্ছায় ভর্তি দুটো চিকিৎসাগত ইতিবাচক ফলাফল একই রকম। সহজভাবে ব্যাখ্যাটা হলো এরকম, একজন মানুষ যখন দিনে 4 বার বা 5 বার 3 রকম মাদক নিচ্ছেন, তার পক্ষে কি সুস্থ চিন্তা করা সম্ভব? যখন ওনাকে ইচ্ছার বিরুদ্ধে হলে এক জায়গায় নিয়ে আসা হবে, 1 মাস 1.5 মাস পরে কিন্তু তার ব্রেনে কিন্তু আর অবশ্যই রাসায়নিক ক্ষতিগুলো অনেক কিছু থাকবে, কিন্তু প্রতিদিনকার এই ঝামেলাটা তার নাই। তখন কিন্তু অনেক কিছু গুছিয়ে চিন্তা করতে পারেন। আমাদের তো আগে ওই পর্যন্ত দিতে হবে।
আর যদি না করি আমাদের কিন্তু ভয়ঙ্কর ফলাফলের জন্য তৈরি থাকা দরকার, কারণ মাদকের হাত ধরে আসে আত্মহত্যা, মাদকের হাত ধরে আসে হত্যা, যদি আমরা এটাকে আনকন্ট্রোল ভাবে এটাকে কন্টিনিউ হতে দিই। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ। আরেকটা বিরতি নেব এই পর্যায়ে এসে, এবং তারপর আমরা আসলে চিকিৎসা নিয়ে একটু কথা শুনবো। দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এলো, সঙ্গেই থাকুন। দেখছেন প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ রাহিনুল ইসলামের সঙ্গে মাদকাসক্তি ও মানসিক রোগের চিকিৎসায় মনোচিকিৎসকের ভূমিকা এই বিষয়ের উপর। ডক্টর, এই পর্যায়ে আমরা একটু মাদকাসক্তির চিকিৎসা সম্পর্কে জানতে চাই। রোগী যিনি আছেন তিনি স্বেচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক যখন ভর্তি হলেন, তারপর প্রসিডিওরটা কি? এবং আপনি বলেছেন যে 3 মাস বা এরকম একটা সময়ের প্রয়োজন হয়তো হয়, এই ডিউরেশনটারই বা ভ্যালিডিটিটা কি? এই রোগের চিকিৎসার ক্ষেত্রে মোটা দাগে আছে দুটো ঘরানা আছে। জি। একটা গ্রুপ বলে হলো ভর্তির দিন থেকে চিকিৎসা শুরু হলো, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে হলো যখন রোগীকে প্রথমবার চিহ্নিত করা হলো যে ওনার মাদক সংক্রান্ত সমস্যা আছে, চিকিৎসাটা শুরু হলো সেদিন থেকে। আচ্ছা। তার মানে যেদিন আমি চিহ্নিত করতে পারলাম যে আমার আপনজন বা কারো এই সমস্যাটা আছে, সেদিন থেকে কিন্তু চিকিৎসা শুরু। চিকিৎসাটা কিন্তু ভর্তির দিন থেকে শুরু হচ্ছে তা কিন্তু নয়। আর এরপরে রোগীকে আমরা ভর্তি করে চিকিৎসা করব নাকি বাসায় রেখে ডিটক্স করব না কি করব, এটি কিন্তু সেই চিকিৎসার একটা অংশ। এবং তাকে ধরা যাক চিকিৎসার জন্য আমরা কনভিন্স করতে পারলাম কি পারলাম না, বা চিকিৎসার জন্য কনভিন্স করার চেষ্টা করে আমরা ব্যর্থ হলাম, তার ধারাবাহিকতা আমরা ইচ্ছার বিরুদ্ধে ভর্তি করলাম, সেটাও কিন্তু চিকিৎসার একটি পার্ট। আমরা কিন্তু অনেকে এটা ভুল করছে কিন্তু, যে ভর্তি থেকে চিকিৎসা শুরু হচ্ছে। আর আপনি যে বর্গের রোগীর কথা বলছেন তারা কিন্তু গুরুতর মাত্রার রোগী, তারা কিন্তু মৃদু বা মাঝারি মাত্রার রোগী নন, যদিও এর মধ্যে আরও বেশ কিছু শেড আছে, আমি সে বিষয়ে যাচ্ছি না। গুরুতর মাত্রার রোগীর ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে উনি কিন্তু বাই ডিফল্ট উনি মনে করবেন যে ওনার কোনো রোগ নেই, আচরণ থাকবে অনিয়ন্ত্রিত। এক্ষেত্রে কিন্তু প্রথম আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আমাদের অভিভাবকদের, তা আপনজনদের। তবে আপনজন বলতে গেলে আমি বলতে চাই আইনগত অভিভাবক হতে হবে। আইনগতভাবে অভিভাবক বলতে আমরা বোঝাচ্ছি বাবা এবং মা এবং তার স্ত্রী, আপন সন্তান, সন্ততি, রক্ত সম্পর্কীয় ভাই অথবা বোন। আচ্ছা। এক্ষেত্রেও আবার একটু আইনগত সমস্যা অবশ্যই আছে, তবে এক্ষেত্রে আমি বলবো যে মেন্টাল হেলথ অ্যাক্টে একরকমভাবে আছে, আবার বেসরকারি নিরাপত্তা বিধিমালা 2022 বোধ হয়, এটিতে কিন্তু আবার আরেকরকমভাবে সংজ্ঞা দেওয়া আছে। এই আইনের ক্ষেত্রে যেমন বাবা মাকে প্রাধান্য দেওয়া আছে মেন্টাল হেলথ অ্যাক্টের ক্ষেত্রে, আবার বিধিমালাতে কিন্তু প্রাধান্য দেওয়া আছে স্ত্রীকে, মানে পার্টনারকে। একটি বাস্তবসম্মত কারণও আছে। ধরা যাক আমাদের রোগীর বয়স যদি হয় 60, তাহলে সেক্ষেত্রে ওনার বাবা মা যদি বেঁচেও থাকেন, ওনাদের কিন্তু গাণিতিকভাবে খুব বৃদ্ধ হওয়ার কথা, হয়তো বা 90 বা 95 বয়স হওয়ার কথা। এরকম বয়সে কিন্তু দেখা যাচ্ছে ওনাদের বিবেচনা বোধ অনেক কিছু তার কম্প্রোমাইজ থাকে, আমাদের বৃদ্ধ বয়সে তো অনেক সমস্যা হয়। স্ত্রী কিন্তু এক্ষেত্রে আমরা যদি এম্পাওয়ার না করি, চিকিৎসা কিন্তু অনেক সমস্যা হয়। তো সবার আগে আমি বলবো যে আইনগতভাবে অভিভাবককে সেটি ঠিক করার পরে একজনের নেতৃত্বে চিকিৎসার ক্ষেত্রে সিদ্ধান্ত নেন কি করবেন, কিভাবে করবেন। এক্ষেত্রে সরকারি জায়গায় আপনার ভর্তি করতে পারেন। আমার বর্তমান কর্মস্থল সেন্ট্রাল ডাইগ্রেশন ট্রিটমেন্ট সেন্টার, যে ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোলের নিয়ন্ত্রণাধীন একটি চিকিৎসা কেন্দ্র। এর বাইরে আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, এবং পাবনা মানসিক হাসপাতালেও বেড আছে। এবং এর বাইরেও যেমন আজকে যে প্রোগ্রামে আমি এসেছি প্রমিসেস, বা এরকম আরও বেশ কিছু বেসরকারি চিকিৎসা কেন্দ্র আছে। তবে খেয়াল করে দেখবেন আমি কিন্তু নিরাময় শব্দটা উচ্চারণ করিনি, আমি চিকিৎসা শব্দটা উচ্চারণ করেছি। আচ্ছা। দুর্ভাগ্যক্রমে এটি কিন্তু আরেকটি দ্বন্দ্বের জায়গা। আচ্ছা, একটু যদি ব্যাখ্যা করে বলেন। এই সুযোগে বলে নেওয়াটা প্রয়োজন। আমাদের অনুবাদে একটু বড় ধরনের ভুল হয়েছে, যে চিকিৎসার ট্রিটমেন্টের বাংলা করতে যেয়ে কি কারণে যেন নিরাময় শব্দটা ব্যবহার করা হয়েছে। আমরা সবাই জানি, মানি, পড়ি, বলি যে মাদকাসক্তি একটি দীর্ঘমেয়াদী রোগ, আবার আমরা লিখে দিচ্ছি নিরাময়। ডায়াবেটিস তো নিরাময় হচ্ছে না, এক্ষেত্রে আমাদের চিকিৎসা লাগবে দীর্ঘমেয়াদী। যাই হোক, মূল প্রসঙ্গে ফেরত যাই, যে ভর্তিটার সিদ্ধান্তটা আমরা নেওয়ার পর অনেক ক্ষেত্রে আমাদের লাগবে হলো ইচ্ছার বিরুদ্ধে ভর্তি। এটি একটি আইনগত সমস্যা আছে, অনেক ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি স্থানীয় থানায় জিডি করুন আইনগত বিষয়টা নিশ্চিত করার জন্য, কারণ এটি একটি বড় ব্যাপার না, স্বাধীনতাকে লঙ্ঘন করা হবে, একজন মানুষকে জোর করে ধরে আনা হবে। ভর্তি করার পরে প্রথম যে কাজটা হয় সেটি মূল্যায়ন করা হয়, শারীরিক এবং মানসিক।
আমাদের অনেক ক্ষেত্রে দেখে রোগীর দাঁতের সমস্যা থাকে, হার্টের কোনো সমস্যা থাকতে পারে, শারীরিক সব রকম রোগ হওয়ার সম্ভাবনা তো তার আছে। এর পাশাপাশি আমরা দেখি তার মানসিক রোগ আর কি কি আছে, মাদকাসক্তি তো বোঝাই যাচ্ছে, আর কি কি রোগ তার আছে। এর পাশাপাশি আমরা মানবিকভাবে যে মাদকটা উনি ব্যবহার করতেন বা যে মাদকগুলো উনি ব্যবহার করতেন, আমরা কিন্তু মাদক ব্যবহার না করে, অনেকে আবার ভুল বোঝেন বোধহয় মাদক দিয়ে বোধহয় চিকিৎসা করা হয়, আমরা অন্যান্য বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করে আমরা মানবিকভাবে তার কষ্টটাকে কমিয়ে আনি। ডিটক্সটা যত বেশি আরামদায়ক হবে, মানবিক হবে, তার কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি। যদি আগে এটা উল্টোটা বিশ্বাস করা হতো, যত কষ্ট হবে তত বোধহয় তার সুস্থ হওয়ার সম্ভাবনাটা বাড়বে। যাই হোক, উনি কি পরিমাণে মাদক নিতেন, তার শারীরিক সক্ষমতা কেমন, তার উপর নির্ভর করে কারো লাগে 2 সপ্তাহ, কারো লাগে 3, 4 অথবা 5, আরও বেশি লাগতে পারে। এই ডিটক্সের পর্বটা পার হয়ে যাওয়ার পর যখন উনি কমিউনিকেবল হয়ে ওঠেন, কথা বলার উপযুক্ত যখন হয়ে ওঠেন, তখন আমাদের শুরু হয় হচ্ছে রিলাপস প্রিভেনশনের কার্যক্রম এবং তার মোটিভেশন সংক্রান্ত বিভিন্ন রকম আমাদের কৌশল আছে। এটি বলবো রোগী ভেদে, রোগীর সামর্থ্য ভেদে, বুদ্ধিবৃত্তিক সামর্থ্য এবং অর্থনৈতিক সামর্থ্য সব ভেদে কিন্তু ভিন্ন হয়ে থাকে। কারো ক্ষেত্রে আমি বলবো যে 3 মাসও লাগতে পারে, কারো ক্ষেত্রে 6 মাসও লাগতে পারে। এটি আসলে আমরা আগে থেকে ঠিক অঙ্ক করে বলে দিতে সক্ষম নই। আমরা রোগীকে যখন মূল্যায়ন করতে যাব তখনই আমরা বলতে সক্ষম হব। সহজ করে বলতে গেলে যদি আমরা নিজেকে দিয়েও বুঝি যে কোনো আচরণ যেটি আমার অভ্যাস হয়ে গেছে, ধরা যাক আমি যেভাবে মন খারাপ করি, যেভাবে রাগ করি, যেভাবে আমি দিনটা কাটাই, আমার রুটিনটা যেমন, এটা তো চট করে পরিবর্তন হবে না। একটি নতুন অভ্যাস আমাদের ব্রেনে তৈরি করতে বলা হয় কমপক্ষে 3 মাস সময় লাগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী যদি আমরা ধরি, যারা গুরুতর মাত্রার রোগী আছেন তাদেরকে যদি আমরা ভর্তি করলাম জোর করে হোক, যেভাবে হোক, ডিটক্সে লাগলো আমার 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, যাই লাগুক না কেন, এরপরে হলো অতিরিক্ত 3 মাস কমপক্ষে। তবে আমি আবারও বলি যে এটি কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তবতার কারণে অনেক রকমভাবে আমাদের পরিবর্তন করতে হয়। রোগীর চাকরি হতে পারে, অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, কোর্টে একটি মামলা থাকতে পারে, অনেক রকম বাস্তব সংক্রান্ত সমস্যার ভিত্তিতে আমাদের সময়গুলো কম বেশি হতে পারে। আর সবশেষে যে কথাটা বলতে চাই, এই চিকিৎসায় দুর্ভাগ্যজনকভাবে শেষ বলে কিছু নেই। 3 মাস রাখলাম, 6 মাস রাখলাম বা 8 মাস রাখলাম, আমাদের বাংলাদেশের একটি খুবই প্রচলিত ধরন হলো ভর্তির দিন থেকে তার রিকভারি বার্থডেটা হিসাব করা। মানে আমাদের একটি কালচার আছে, সাবকালচার বলতে পারি, যে এক ধরনের আত্মিক পুনর্জন্ম হিসাবে এটাকে বার্থডে হিসেবে ধরা হয়। কিন্তু আমরা যদি DSM-5 ডায়াগনস্টিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ম্যানুয়াল ভার্সন 5 এটা ব্যবহার করলে কিন্তু এটা আসলে টেকে না। এটা অনুযায়ী কিন্তু আমাদের হিসাব করার কথা হচ্ছে রোগী যেদিন থেকে নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বাড়িতে গেলেন সেদিন থেকে হিসাবটা শুরু হবে। তো সেই হিসাব থেকে শুরু করার পরে 12 মাস সময় ধরে তাকে সুস্থ থাকতে হবে, তাছাড়া তাকে কিন্তু আমরা সাস্টেইন রিকভারি বলতে পারছি না। এই 12 মাস সময়ের মধ্যে কিন্তু সমূহ আশঙ্কা থাকে, শতকরা 60% হতে পারে বা আরো বেশি হতে পারে যে উনি একবার দুবার মাদক নিয়ে ফেলবেন। তো তখন কি করতে হবে? চক্রটা আবার নতুন করে শুরু হবে। এটা বলা যেতে পারে স্প্রিং এর মতন, যেটা চক্রাকারে চলবে। এবং আমরা যদি আবার এরকম মনে করে থাকি যে আমরা একবার ভর্তি করে ফেলবো সব ঠিক হয়ে যাবে, আমি তো সরাসরি বলছি এটা কাজ করবে না। এই কথাটা শুনে অনেকে মন খারাপ করতে পারেন, কিন্তু ওনারাও বাস্তবতা ঠিকই উপলব্ধি করবেন যখন ওনারা চিকিৎসায় ঢুকবেন। আচ্ছা, তো তার মানে আমরা যদি অল্প কথায় বলি যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এই চিকিৎসাটা চালিয়ে যেতে হয় এবং এটার কোনো গ্যারান্টি নেই যে একবার ভর্তি করলে চিকিৎসা হয়ে গেলেই যে শেষ হয়ে যাবে তা না। চিকিৎসাটা আসলে বন্ধই হবে না, চিকিৎসাটা শেষ হয়নি আসলে, বাটা বাড়ি গিয়েছে মানে শেষ হয়নি, চলমান আছে। বরং উল্টো মাথায় রেখেই বরং হচ্ছে বলা যেতে পারে সে প্রস্তুতি নিয়েছে, পরীক্ষাটা হচ্ছে বাসায় যেয়ে, পরীক্ষা বাসায় গিয়ে, এবং তার সাথে সাথে রিল্যাপস যে কথাটা বলেছেন ওটা নিয়ে আসলে আমাদের আরো একটা সেশন দেখতে এবং আমাদের এটা ডিল করতে পারতে হবে। আমাদের 1 টানা 2 বছর ধরে আমাদের নিবিড়ভাবে কাজ করার দরকার আছে। এর ফসল হিসেবে আমরা আর কি সুস্থতা পেতে পারি, এখানে হঠাৎ করে ঘটনাটা ঘটবে না। অনেক ধন্যবাদ ডক্টর রাহনুল। আমার মনে হয় আজকের দর্শকরা খুব ইনফরমেটিভ একটা ডিসকাশন পেলো এই প্ল্যাটফর্ম থেকে। আপনাকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শেষ করছি আজকের আয়োজন। আশা করছি আগামী পর্বে আমাদের সাথেই আপনারা থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।